5 আগস্টের পর জামাতে ইসলামী সহ ইসলামী দলগুলো মূলত ঐক্য গঠন, নির্বাচনী অংশগ্রহণ ও আসন সমঝোতা নিয়ে দাবি তুলেছে। মানে পিআর পদ্ধতি, রেশিও সিস্টেম, অর্থাৎ আনুপাতিক হারে সংসদে আসন। তবে তারা কিছু পুরনো দাবি, যেমন শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা বা একক নেতৃত্বের দাবি থেকে আংশিকভাবে সরে এসেছে বাস্তব রাজনীতির চাপ ও নির্বাচনী কৌশলের কারণে। তারা আগে যেমন কথায় কথায় বলতো আল্লাহর আইন কায়েম করবে, কিন্তু খুলনার দাকোপার কৃষ্ণ নন্দীকে জামায়াতের পক্ষ থেকে নমিনেশন দেওয়ার পর থেকেই তাদের এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার কথা আর জোরে সরে বলছে না। জামায়াত ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেয় যাতে ইসলামী ভোট একত্রিত হয়। বিএনপির সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেওয়ার দাবিও তোলে, যাতে ইসলামী দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায়। ফ্যাসিবাদী আমলে ইসলামী দলগুলোর ওপর হওয়া নির্যাতনের বিচার ও ক্ষতিপূরণেরও দাবি করে। নিজেদের প্রার্থী প্রস্তুত রাখা, সমাবেশ বাড়ানো এবং সমর্থকদের সক্রিয় করার দাবি তোলে। যেসব দাবি থেকে তারা এখন সরে এসেছে, শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দাবি থেকে বা কায়েম করার কথা এখন আর তারা বলে না। অতীতে ইসলামী দলগুলো স্পষ্টভাবে শরিয়া ভিত্তিক শাসন দাবি করলেও 5 আগস্টের পর তারা এ দাবিকে সামনে না এনে নির্বাচনী ব্যবস্থা ও ঐক্যকে অগ্রাধিকার দিয়েছে। আগে জামায়াত নেতৃত্বে ইসলামী রাজনীতির ঐক্য চেয়েছিল, কিন্তু এখন তারা চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের সঙ্গে সমঝোতায় আগ্রহী, অর্থাৎ নেতৃত্বের একচেটিয়া দাবি থেকে সরে এসেছে। আগে বিএনপির ছায়াতলে চললেও এখন তারা স্বাধীন ইসলামী জোট গঠনের দিকে ঝুঁকছে। ফলে বিএনপির ওপর নির্ভরশীলতার দাবি থেকে সরে এসেছে। বাস্তববাদ বনাম আদর্শবাদ নিয়ে কিছু কথা বলবো। ইসলামী দলগুলো আদর্শিক দাবি, অর্থাৎ শরিয়া ভিত্তিক রাষ্ট্র থেকে সরে এসে নির্বাচনী কৌশলকে অগ্রাধিকার দিয়েছে। এতে তাদের আদর্শিক অবস্থান দুর্বল হয়েছে। ঐক্যের ডাক দিলেও ইসলামী দলগুলোর মধ্যে দোটানা ও বিভাজন স্পষ্ট। বিএনপির সঙ্গে সমঝোতা বনাম স্বাধীন ইসলামী জোট, এই দ্বন্দ্ব তাদের ঐক্যকে দুর্বল করছে। অতীত নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটের হার কম ছিল, তাই তাদের দাবি অনেক সময় রাজনৈতিক চাপ সৃষ্টি করার কৌশল মাত্র, বাস্তব প্রভাব সীমিত। জামায়াতের অতীত ভূমিকা, অর্থাৎ যুদ্ধাপরাধের অভিযোগ, রাজনৈতিক সহিংসতা নিয়ে সমালোচনা রয়েছে। ফলে তাদের ঐক্যের ডাককে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসেবে দেখছে। 5 আগস্টের পর ইসলামী দলগুলো মূলত ঐক্য, আসন সমঝোতা ও নির্বাচনী অংশগ্রহণের দাবি তুলেছে। তবে তারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ও একক নেতৃত্বের দাবি থেকে সরে এসে বাস্তব রাজনীতির সঙ্গে খাপ খাওয়াচ্ছে। কিন্তু এই শরিয়া ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থেকে সরে আসা আর আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের সাথে প্রতারণা করা একই কথা। এটা প্রতারণার শামিল। জনগণ যদি এটা জানতে পারে এবং বুঝতে পারে, তাহলে নিশ্চয়ই এদেশের ধর্মপ্রাণ মানুষ জামায়াতমুখী হবে না, অন্তত এটা বলা যায়। সমালোচকরা বলছেন এতে তাদের আদর্শিক অবস্থান দুর্বল হয়েছে এবং ঐক্যের প্রচেষ্টা ভঙ্গুর। 71-এর মুক্তিযুদ্ধের বিষয়ে জামায়াত কি স্টান্টবাজি করছে? জামায়াতে ইসলামী 1971 সালের মুক্তিযুদ্ধ নিয়ে আজও বিতর্কিত অবস্থান ধরে রেখেছে। তারা একদিকে যুদ্ধাপরাধের দায় অস্বীকার করে, অন্যদিকে নিজেদের রাজনৈতিক
টিকে থাকার জন্য মাঝে মাঝে মুক্তিযুদ্ধকে সম্মান করার ভাষা ব্যবহার করে। তারা 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, পাকিস্তানিদের সহযোগিতা করেছে। তাহলে তারা কিভাবে দেশপ্রেমিক হয়? তারা তো দেশ বিরোধী। মূলত তারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী ছিল এবং আজও এ নিয়ে তাদের অবস্থানকে অনেকেই সুবিধাবাদী ও দ্বিমুখী বলে সমালোচনা করে। জামায়াতের অবস্থান অর্থাৎ স্ট্যান্ড 1971 সালে ভূমিকা। মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াত পাকিস্তানি সেনাদের সহযোগী ছিল। তাদের ছাত্র সংগঠন ও অন্যান্য ক্যাডাররা রাজাকার আলবদর আল শামস বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু তারা যুদ্ধাপরাধের দায় অস্বীকার করে। স্বাধীনতার পর থেকে জামায়াত কখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের দায় স্বীকার করেনি, বরং তারা দাবি করে আমরা রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থানে ছিলাম, কিন্তু গণহত্যায় সরাসরি জড়িত নয়। আর বর্তমান বক্তব্য হচ্ছে, সাম্প্রতিক সময়ে জামায়াতের নেতারা বলেন তারা মুক্তিযুদ্ধকে সম্মান করেন এবং শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করেন না, তবে তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতার বিষয়টি এড়িয়ে যায় বা ভুল বোঝাবুঝি হিসেবে ব্যাখ্যা করে। রাজনৈতিক কৌশল। মুক্তিযুদ্ধের প্রশ্নে সরাসরি দায় স্বীকার না করে তারা এখন গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ ও জাতীয় ঐক্যের কথা বলে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। ঐতিহাসিক দায়। গবেষক ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিদরা বলেন জামায়াতের সহযোগিতা ছাড়া পাকিস্তানি সেনাদের গণহত্যা এত ব্যাপক হতে পারত না। তাই তাদের দায় অস্বীকারকে ঐতিহাসিক বিকৃতি হিসেবে দেখা হয়। দ্বিমুখী ভাষা। একদিকে মুক্তিযুদ্ধকে সম্মান করার দাবি, অন্যদিকে যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা। একে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ বলে সমালোচনা করেন। জনসমর্থনের সংকট। মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে জামায়াত বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ব্যাপকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে। জামায়াত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগী ছিল, আজ তারা দায় অস্বীকার করে, মাঝে মাঝে মুক্তিযুদ্ধকে সম্মান করার ভাষা ব্যবহার করে। সমালোচকরা বলেন এটি দ্বিমুখী ও সুবিধাবাদী অবস্থান, যা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে দুর্বল করেছে। জামায়াত কি একাত্তরের মুক্তিযুদ্ধে দেশপ্রেমিক ছিল নাকি দেশদ্রোহী বা দেশবিরোধী? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী দেশপ্রেমিক নয়, বরং দেশ বিরোধী ভূমিকা পালন করেছিল। তারা পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছে, রাজাকার আলবদর আল শামস বাহিনী গঠন করেছে এবং মুক্তিকামী মানুষদের বিরুদ্ধে কাজ করেছে। এই কথাগুলো শতভাগ সঠিক। মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা। পাকিস্তানি সেনাদের সহযোগী। মুক্তিযুদ্ধ চলাকালে জামায়াত পাকিস্তানি সেনাদের প্রধান সহযোগী রাজনৈতিক দল ছিল। রাজাকার ও আলবদর বাহিনী। জামায়াতের ছাত্র সংগঠন আলবদর বাহিনীতে যুক্ত হয়ে মুক্তিকামী বুদ্ধিজীবীদের হত্যায় অংশ নেয়। দেশ বিরোধী কর্মকাণ্ড। তারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে প্রচারণা চালায়, পাকিস্তানের পক্ষে অবস্থান নেয় এবং স্বাধীনতার বিরোধিতা করে। যুদ্ধ অপরাধের দায়। গবেষণা ও ঐতিহাসিক দলিল অনুযায়ী জামায়াতের নেতারা গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। সমালোচনা ও বিতর্ক। দ্বিমুখী দাবি। বর্তমানে জামায়াত মাঝে মাঝে বলে তারা দেশপ্রেমিক শক্তি, কিন্তু ইতিহাসে তাদের ভূমিকা ছিল মুক্তিযুদ্ধ বিরোধী। মুক্তিযুদ্ধ যদি নাই হতো, দেশ যদি স্বাধীনই না হতো, তাহলে তারা দেশপ্রেমিক কিভাবে বলতো, কিভাবে দাবি করত? ঐতিহাসিক দায়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সহযোগিতা ছাড়া গণহত্যা এত ব্যাপক হতে পারত না। তাই তাদের ভূমিকা দেশবিরোধী, তাদের ভূমিকা দেশ বিরোধী হিসেবে চিহ্নিত। রাজনৈতিক প্রভাব। এই অতীতের কারণে জামায়াত বাংলাদেশের মূলধারার রাজনীতিতে ব্যাপকভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়েছে।